জাতীয় নির্বাচন আয়োজনে ২৪ কর্মপরিকল্পনা খোলাসা করল ইসি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের রাজনৈতিক সংলাপ, রোজার আগেই হবে ভোট। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব। জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। ভোটের রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি। আগে সংস্কার হলেই দেশের মঙ্গল বলছে জামায়াত। জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনসিপির। শাটডাউনে অচল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির নিরপেক্ষ সমাধানের আশ্বাস দুই উপদেষ্টার। আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। আন্দোলন করছেন তো এই তো হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি দিচ্ছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব দিয়ে করছেন। ডাকসু নির্বাচনে ইশতেহার দিল ছাত্রদল। আচরণবিধি ভাঙার অভিযোগ শিবিরের। সেনা মোতায়েনের সুযোগ নেই, বিবৃতি আইএসপিআরের। গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। 120 দিনের মধ্যে বিচার ও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা ও অবৈধ পুশিন বন্ধের দাবি বিজিবির। কিছু বাংলাদেশি স্বেচ্ছায় ফিরছেন, উদ্ভট দাবি বিএসএফ প্রধানের। From my side, there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিল ইসি। সেপ্টেম্বরের শেষাংশে হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ, আর তার আগেই হবে আসনের সীমানা চূড়ান্তকরণ। দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে। জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত রোডম্যাপ ঘোষণা। জানানো হয়, ভোট উপলক্ষে সাজানো হয়েছে 24 ধাপের কর্মপরিকল্পনা। অংশীজনের সাথে সংলাপ শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। জানান, সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট আর জিআইএস ম্যাপও। যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। রোডম্যাপ অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা দেওয়া হবে অক্টোবরে। দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন আর চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর। আমরা 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচনের 2 সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে, আর পরের 15 দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল সংশোধনের কথা ভাবছে কমিশন। রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি। এছাড়া ভোট কেন্দ্র স্থাপন, ব্যালট বক্স, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক বিষয়ে তফসিলের আগেই চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। এআই, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। ভোটের অন্তত 60 দিন আগে তফসিল জানিয়ে কমিশন বলছে, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। সংযোজন হবে, বিয়োজন হবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি রোডম্যাপ দেওয়ায় স্বাগত জানিয়েছে বিএনপি। তবে আগে সংস্কার চাইলেও এই নিয়ে স্পষ্ট মতামত দেয়নি জামায়াত। আর এনসিপি মনে করে, জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমেই সব অনিশ্চয়তা কেটে যাবে। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত
They want that this election should be done immediately. রাজধানীতে বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। ভোট হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। ইলেকশনের রোড ম্যাপ আসছে, তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশের জনগণ একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। তবে সংস্কার ও বিচারে বেশি গুরুত্ব জামায়াতের। সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার পর নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। সংলাপ হবে, সার্বিকভাবে দেশের রাজনীতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতে হবে। যদি সকলে এক জায়গায় না আসে, নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। অন্যদিকে এনসিপি জানিয়েছে তারা নির্বাচন বিরোধী নয়, তবে জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণাকে হতাশাজনক বলছেন তারা। এই আলোচনা চলাকালীন মাননীয় প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি বলবৎ থাকবে, জানিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা। একই সাথে পরবর্তী 2 সপ্তাহে বিভাগীয় ও জাতীয় প্রকৌশলী সম্মেলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ঘোষণায় দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, বন্ধ ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। আমাদের পরীক্ষা অনেকে স্থগিত করছে এবং অথরিটি থেকে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আমাদের ক্যাম্পাস যেহেতু সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের ওইখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর শাটডাউন কর্মসূচি চলতেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্রিফ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রকৌশলী শিক্ষার্থীদের 3টি দাবির যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করেন বক্তারা। বলেন, বর্তমান নিয়ম চালু থাকলে প্রকৌশলী শিক্ষার্থীদের সরকারি চাকরির পাইপলাইন বন্ধ হয়ে যাবে। এখন যেটা হয়েছে ডিপ্লোমা কোটা, মানে আপনার যত যোগ্যতা থাকুক, আপনি যা কিছু পারেন, যত পরীক্ষায় পারেন না কেন, শুধুমাত্র ডিপ্লোমায় ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এই কারণে এটা অবশ্যই একটা কোটা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। একই সাথে ঘোষণা আসে বিভাগীয় ও জাতীয় প্রকৌশলী সম্মেলনের। আমাদেরকে যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকেও, সেটা আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে। এদিকে শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে যেতে চাইলে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে তারা। যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে, ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোনো রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। 3 দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশলী শিক্ষার্থীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের পাল্টাপাল্টি দাবির ব্যাপারে নিরপেক্ষতার সাথে সমাধান করা হবে। এ সংক্রান্ত কমিটির সভাপতি উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান জানান, এজন্য 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। কমিটি 2 পক্ষের দাবি শুনে নির্ধারিত 1 মাসের মধ্যেই যৌক্তিক সমাধানে পৌঁছতে পারবে বলে আশাবাদী উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, এজন্য আন্দোলনের আর প্রয়োজন নেই। তাদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। সরকারি চাকরি 10ম গ্রেডে নিয়োগের সুযোগ দেয়া সহ 3 দফা দাবিতে আন্দোলনে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা। চলছে তাদের বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি। অন্যদিকে 7 দফা দাবিতে মাঠে ডিপ্লোমা শিক্ষার্থীরাও। দুপক্ষের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষার জন্য সরকার গঠিত কমিটি 2য় দফায় বৈঠকে বসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে কমিটি। সিদ্ধান্ত হয় দুই পক্ষের যৌক্তিক দাবি বাস্তবায়নে গণপূর্ত সচিব নজরুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠনের। উপদেষ্টারা জানান, সমস্যা দীর্ঘদিনের, একদিনে এর সমাধান সম্ভব না। যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন। আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলতে পারবো না যে আমি এই দাবিটা মেনে নাও। কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে। তো আন্দোলনকারী সব পক্ষের দাবি নিরপেক্ষভাবে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান। একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। এই অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা দেখেন না উপদেষ্টারা। আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে, যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয়, এটা নতুন কোনো বিষয় না, সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। আন্দোলন করছেন তো এই তো হয়ে গেছে, যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি দিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব করছেন, আমরা তো দেখছি। তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই। উপদেষ্টারা বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার ও আন্দোলন স্থগিতের ক্ষেত্রে আলোচনা করে ব্যবস্থা নেবেন বিশ্ববিদ্যালয় ও সংস্থার প্রধানরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। এরই মধ্যে দুপুরে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে শিবির। তবে বিশ্ববিদ্যালয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের আমেজ এখন গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও জমে উঠেছে নির্বাচনী আবহ। আমাদের যারা অনাবাসিক ভোটার, এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম। সো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। 90 দশকের পর এবারই হয়তো খুব সম্ভবত সব থেকে বেশি গণতান্ত্রিক ধারায় এবারে নির্বাচনটা হবে আর কি ডাকসুতে। সে কোনো দলীয় যে প্যানেল আছে সেখান থেকে না হয়ে স্বতন্ত্র যারা আছে, যাদের ব্যক্তির যোগ্যতা যাদের বেশি, তারাই হবে। এদিন বেলা 12টা নাগাদ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণা কেন্দ্রিক করা, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান প্রাধান্য পেয়েছে ইশতেহারে। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। মূল শঙ্কাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যেও সেই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়া আসতেছে, এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সেনাবাহিনীর থাকা নিয়ে পরিকল্পনা হয়েছিল, এখন সিদ্ধান্ত প্রশাসনের। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাকসু নির্বাচনে অংশ নিতে 25 সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। জিএস পদে লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন নারী প্রার্থী। এদিকে রাকসুতে শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ভোটের হাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ ঘোষণা করা হয়েছে জাকসু নির্বাচনের তফসিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা উপলক্ষে ক্যাম্পাসের 24 অদম্য চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। ঘোষণা করা হয় 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল। শান্তিপূর্ণ, শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান, জিএস পদে লড়ছেন তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস পুরুষ পদে সাজ্জাদুল ইসলাম ও এজিএস নারী পদে প্রার্থী আঞ্জুমানারা ইকরা। সুষ্ঠু ভোট হলে পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার আশাবাদ জানান সংগঠনটির নেতারা। ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। আমার মধ্যে সবসময় যে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল, এখন সে সুযোগটা আমি পাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি শিক্ষার্থীদেরকে আমার পাশে পাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করা হয়। শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রমও। প্রথম দিনে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে 87 জনের নমুনা সংগ্রহ করা হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। প্রথম বর্ষের হাজার হাজার শিক্ষার্থীদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করে রাকসু থেকে দূরে রেখে আজকে যে নির্বাচনের ষড়যন্ত্র করছে এই ফকির নজরুল কমিশন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে প্রায় 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। ভোট হবে 12 অক্টোবর। আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার, সৌন্দর্যপূর্ণ, সুন্দর, স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার পর তাকে হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরবেন নাকি হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সন্ধ্যা 7টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাতে বিএনপি মিডিয়া সেল সাংবাদিকদের জানায়, হাসপাতালে নেওয়ার পর গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চেয়ারপারসনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশি পিআর পদ্ধতি দেশে কার্যকর হলে জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না জনগণ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, যে দল জন আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে কয়েকশো মুক্তিযোদ্ধা অংশ নেন, স্মৃতিচারণ করেন মুক্তির লড়াইয়ের সাহসী দিনগুলোর। আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। অনুষ্ঠানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই এখন নানা দাবির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। রাজধানীর এক হোটেলে সেমিনারে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ওই থ্রেশহোল্ড ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে। একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল
এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। নেতারা বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে নারী, শিশু, শিক্ষা, সংস্কৃতি, কৃষিসহ মানুষের ভাগ্য বদলের চেষ্টা করবে বিএনপি। আমাদের ছেলেমেয়েরা মোস্ট ইন্টেলিজেন্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, আই টেল ইউ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জীবদ্দশায় ছেলের চাকরি দেখতে না পেলেও সন্তানের হত্যাকারীদের বিচার দেখতে চান মকবুল হোসেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা। অন্যান্য সাক্ষীরাও তুলে ধরেন আবু সাইদ হত্যার ঘটনার বিবরণ। জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পুলিশের অস্ত্রের সামনে দুহাত প্রসারিত নির্ভীক আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নিজে মৃত্যুকে আলিঙ্গন করলেও ঘুরিয়ে দেন জুলাই গণঅভ্যুত্থানের মোড়। 16 জুলাই বাবা মকবুল হোসেন যখন সন্তান নিহতের খবর পান তখন আকাশ ভেঙে পড়ে মাথায়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি হয়েছে এমনটা দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় জীবদ্দশায় দেখতে চান হত্যাকারীদের উপযুক্ত বিচার। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। বাবার এই জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ছেলে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের চান দৃষ্টান্তমূলক শাস্তি। 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন, লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল। এদিকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এছাড়া 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসতে 200 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার দুদকের অভিযান। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করতে 2 সদস্যের টিম। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দানকারী এক গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতা খুঁজে বিভিন্ন দপ্তরে এই অভিযান। অভিযোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা সবকিছু আমরা খুঁজে দেখব এবং আমাদের রেকর্ড পত্র কিছু এসেছে, আরো কিছু বাকি, এবং সমস্ত রেকর্ড পর্যালোচনা শেষে আমরা কমিশন বরাবর এনফোর্সমেন্ট প্রতিবেদন দাবি করব। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে বিশেষজ্ঞের মতামতকে উপেক্ষা করে 3টি কাজের মাধ্যমে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ, পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোর্ড অন্তর্ভুক্তির ব্যবস্থা করে সরকারের 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ঋণের নামে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। 1077.11 কোটি টাকা
পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। সঠিক প্রক্রিয়ায় বিতরণ না করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে ডিআরইউতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে যান তিনি। পরে আব্দুল লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে সাধারণ জনগণ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয়, তবে তাকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফ্যাসিবাদকে কোথাও আমরা একত্রিত দেব না। এটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুরো জাতি ঐক্যবদ্ধ। জনগণ এখানে গ্যাদারিং করেছে, এই গ্যাদারিং এর কারণে প্রশাসন এসছে শান্তিপূর্ণভাবে। যারা প্রতীত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ছিল, প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে। আমরা এটা যাচাই বাছাই করবো, লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100% সমর্থন করি। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, এই মামলায় নয়ন, পিয়াস ও রিপন বাহিনীর প্রধান রিপনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জড়িত আরেকজনকে বুধবার রাজধানীর কদমতলীর রহমতবাগ এলাকা থেকে 2টি আগ্নেয়াস্ত্র ও 12 রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় গজারিয়া থানায় মামলা রুজু আছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এতে গুমের সংজ্ঞা নির্ধারণ, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। গুম খুন বিরোধী মত দমনে শেখ হাসিনা আমলের অত্যাচার অবিচারের আরেক বড় হাতিয়ার। গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে আয়নাঘর নামে গোপন বন্দিশালায় অমানবিক নির্যাতনের কত না কষ্টের স্মৃতি। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কেউ যেন মারাত্মক অপরাধ করতে না পারে, এ লক্ষ্যে অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গুম কমিশন সহ বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এর খসড়া করা হয়েছে। আজকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমকে সংজ্ঞায়ন করা হয়েছে। সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে ক্ষমতা প্রদান করা হয়েছে। খসড়া অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়ে আরো ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো উদ্বেগ জানায়নি মার্কিন দূতাবাস। এ বিষয়ে বিস্তারিত জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে যেদিকে জানানো হয়েছে সেটা ইনফর্মাল এবং সেটা আমার কাছে না। আর কী ব্যবস্থা নিচ্ছে সেটা আপনারা যদি আসলে এটা সিকিউরিটি সংক্রান্ত হয়ে থাকে তাহলে হোম হয়তো বলতে পারবেন। সীমান্ত হত্যা বন্ধ, বলপূর্বক পুশিন ও চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। দুপুরে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলন শেষে কথা জানানো হয়। পিলখানার শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, কাউকে পুশিন করছে না ভারত, বরং স্বেচ্ছায় চলে এসেছে অনেকে। দুদেশের মধ্যে আস্থা বাড়াতে কাজ চলছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।
সীমান্ত হত্যার সঙ্গে যোগ হয়েছে অব্যাহত পুশিন। গেল 1 বছরে ভারতীয় নাগরিক, তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী সহ অন্তত 2000-এর অধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত সমস্যা নিয়ে চলতি বছরের দ্বিতীয়বারের মতো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক, যেখানে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা করে দুই দেশ। সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে পুশিন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফ প্রধান দাবি করেন, পুশিন নয় বরং কিছু মানুষ নিজেরাই ফেরত আসছে বাংলাদেশে। From my side, there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels, they are coming back through gaps, and they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. প্রশ্ন ওঠে সীমান্ত হত্যা, বিএসএফের মারণাস্ত্রের ব্যবহার নিয়েও। এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিজিবি বিএসএফ মহাপরিচালক। BSF personnel fires only and only as a last resort in the face of imminent threat to his life, in self-defense, irrespective of the nationality. In no situation, in no case, lethal weapon should be used, which would cause the death of that individual. That we have emphasized, and then the Excellency DG BSF, along with the delegation, assured us they would continue their highest effort so that loss of life doesn't take place. এক প্রশ্নের উত্তরে দুই বাহিনীর মধ্যে আস্থা বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর কথা জানান বিজিবি মহাপরিচালক। No border killing or whether the fencing should be there or not at the border. All these eventually, if resolved on the ground, they will immensely contribute in improving the relationship between two countries. এছাড়াও মাদক, অস্ত্র, মানব পাচারের মতো সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বছরের সেরা অফার নিয়ে হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট। এই ক্যাম্পেইনে থাকছে মাছ, মাংস, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বাজারের সবচেয়ে সাশ্রয়ী দামে। এছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্ববিখ্যাত রিটেল চেইন কস্টকো, জেট্রো, স্যামস ক্লাব, বার্গেইন থেকে আমদানিকৃত পণ্যের উপরও থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। বাংলাদেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে নিত্যপণ্য সহ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ব্র্যান্ডের এক্সক্লুসিভ পণ্যে থাকছে বিশেষ মূল্য ছাড়। নিত্যপণ্যের মধ্যে হালাল উপায়ে প্রক্রিয়াজাত গরু ও খাসির মাংস, হাঁস এবং মুরগি পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে। গরুর মাংস প্রতি কেজি 679 টাকা, খাসির মাংস 949 টাকা, সোনালী মুরগি পাওয়া যাবে 499 টাকায়। এছাড়া সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে নদী ও হাওরের সুস্বাদু ফরমালিন মুক্ত মাছ। বছরের সেরা ক্যাম্পেইন হলো আমরা আগামীকাল থেকে রান করব। সেখানে হলো মাছ, মাংস, শাক সবজি থেকে শুরু করে সকল পণ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকবো কাস্টমারদের। কয়েকশো পণ্যে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সকল কাস্টমারদের জন্য, যেটা উন্মুক্ত থাকবে, সকল ধরনের কাস্টমার সেটা বাই করতে পারবে। বাজারের সেরা মূল্যে মাছ, মাংস, ফুড, নন ফুড বিভিন্ন পণ্যের উপরে বেশ কিছু ছাড় রয়েছে। এছাড়াও বাংলাদেশের ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বিশ্বের স্বনামধন্য রিটেল চেইন থেকে ওয়ালমার্ট, কস্টকো, স্যামস ক্লাব, বার্গেইন থেকে ওয়ার্ল্ডের বিখ্যাত প্রোডাক্টগুলো আমরা ক্রেতা সাধারণের কাছে নিয়ে এসেছি। 1000 টাকার কেনাকাটায় বেকারি এবং রেস্টুরেন্ট আইটেমে থাকছে 15% ডিসকাউন্ট। এছাড়া নিত্যপণ্য সয়াবিন তেল, আটা, ময়দায় 20% ডিসকাউন্ট সহ রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার। 29 আগস্ট থেকে শুরু হওয়া এই ফেস্ট চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এখানেই এখনকার মতো শেষ করছি রাতে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।